KTV Originals। শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই OneXBet, পাওয়ার্ড বাই UEM ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। স্টেডিয়াম বুলেটিনের শুরুতেই একটা কথা বলতে চাইব, সেটা হচ্ছে যে পারফরমেন্স করলে তার অবশ্যই সুফল আসবে এবং সম্প্রতি যে T20 সিরিজ হয়েছে সেখানে যদি আপনারা দেখেন বরুণ চক্রবর্তীর পারফরমেন্স 14টি উইকেট নিয়েছেন এবং শুধু 14টি উইকেট নেওয়া বলেই বলছি নয়, তিনি ইকোনমিক্যাল থেকেছেন এবং রানটাকে চেকও করেছেন। তার এই পারফরমেন্সে প্রভাবিত ভারতীয় নির্বাচক মণ্ডলী এবং তার কি ফল হলো, তার ফল এটাই হলো যে ভারত ইংল্যান্ড ওডিআই সিরিজে যে সিরিজে ভারতীয় স্কোয়াডে তিনি ছিলেন না সেই স্কোয়াডে তাকে কিন্তু ইনক্লুড করা হলো। নাগপুরে বরুণ চক্রবর্তী নেটে বল করছেন, আজকের দৃশ্য ধরা পড়ছে অবশ্যই। এবং আগামীতে যদি ওডিআই জার্সিতে বরুণ চক্রবর্তীকে বল করতে দেখেন তাহলে খুব বেশি অবাক হওয়ারও কিছু থাকবে না। তাই এটাই আজকের প্রথম খবর, বরুণ চক্রবর্তী ওডিআই স্কোয়াডে ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে কি খেলবেন, নেটে তো বল করছেন। 6ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে ওডিআই সিরিজ শুরু হচ্ছে, 3 ম্যাচের এই ওডিআই সিরিজ। এই সিরিজ নিয়ে আলোচনা করব, বরুণ চক্রবর্তীর ইনক্লুশন নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, স্বাগত। থ্যাংক ইউ জয়। তবে কিছু বলার আগে দর্শকদের জন্য দুটো জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমি আর জয়জ্যোতি এখানে করছি, জয়জ্যোতির হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন আপনারা, মানে ফুল প্রিপেয়ার হয়ে বসেছে। আমাকে কিন্তু কোনো রকম প্রিপারেশনের সুযোগ দেওয়া হয়নি, এটা কি উচিত আপনারাই বলবেন। আর 2 নম্বর হচ্ছে এই যে প্রশ্নগুলো করছে, এই যে আনপ্রিপেয়ার হয়ে আমাকে বসাচ্ছে, এগুলো কি ওর নেক্সট বইতে লেখা হবে সেটাও কিন্তু আপনারা ওর কাছ থেকে জানতে চাইবেন, ঠিক আছে? তবে অবশ্যই জয়, তুমি যেটা বললে দারুণ একটা খবর। বরুণ চক্রবর্তীর যে তুমি যেটা বললে পারফরমেন্স শেষ কথা। বরুণ চক্রবর্তী T20 সিরিজে যেভাবে বল করেছেন, ম্যান অফ দি সিরিজ হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং বাংলাদেশ সিরিজ থেকে দেখা যাচ্ছে একদম ফুল ফর্মে রয়েছেন। এক কথা বলতে গেলে যেটা বোঝা যায়, বরুণ চক্রবর্তী কিন্তু তার পারফরমেন্সের যোগ্য মর্যাদা পেলেন, অর্থাৎ ইন্ডিয়া ইংল্যান্ড 3টি ওডিআই সিরিজে তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে। যদি তিনি সেখানে সুযোগ পান, যদি তার পারফরমেন্স সেরকমই থাকে জয়, আমি তোমাকে আবারও বলছি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাও তার জন্য খুলে যেতে পারে একেবারে। এবং যদি দলের সুযোগ নাও পান, আমি বলছি তাহলেও কিন্তু এটা ভীষণ ইন্সপায়ারিং বরুণ চক্রবর্তীর জন্য। কারণ যে স্কোয়াডটা রয়েছে সেখানে রবীন্দ্র জাদেজা রয়েছেন, অক্ষর প্যাটেল রয়েছেন, ওয়াশিংটন সুন্দর রয়েছেন, কুলদীপ যাদব রয়েছেন। এখানে এই মানে এতটাই কঠিন, চ্যালেঞ্জিং বরুণ চক্রবর্তীর জন্য এই স্কোয়াডে জায়গা করে নেওয়া। তবে ওই যে একটা কথাই বললাম যে পারফরমেন্স করলে তার অবশ্যই একটা ইম্প্যাক্ট পড়ে এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই ইম্প্যাক্টটা এটাই যে নাগপুরের নেটে বল করছেন বরুণ চক্রবর্তী। আর যদি আগামীতে খুব দ্রুত ওডিআই জার্সিতে দেখা যায় বরুণ চক্রবর্তীকে, তাহলে একেবারেই অবাক হওয়ার কিছু থাকবে না। এটা মানে পরিষ্কার, মানে স্পষ্ট হচ্ছে যে ভারতীয় বেঞ্চ স্ট্রেংথ কতটা শক্তিশালী হচ্ছে। এবং অবশ্যই ভারতীয় কোচ গৌতম গম্ভীরও ভীষণভাবে কিন্তু প্রভাবিত যেভাবে বরুণ চক্রবর্তী বোলিং করছেন। রবিচন্দ্রন অশ্বিন, ভারতীয় বিখ্যাত স্পিনার, তিনি অবসর গ্রহণ করেছেন সম্প্রতি। তবে তিনি বলছেন যে বরুণ চক্রবর্তীকে ওডিআই স্কোয়াডে নেওয়া উচিত। রবিচন্দ্রন অশ্বিন, যিনি ভেটারান স্পিনার, তিনিও কিন্তু কোথাও গিয়ে ব্যাট ধরছেন সেই বরুণ চক্রবর্তীর জন্য। কীভাবে দেখছেন? দেখো, এখানে আমি 2-3টে লাইন অ্যাড করতে চাই। তুমি যেটা বললে সেটা হচ্ছে যে বরুণ চক্রবর্তী শুধুমাত্র পারফরমেন্স করছেন এমনটা নয়, পারফরমেন্সের সঙ্গে তিনি কিন্তু উইকেট টেকিং বোলার হিসাবে আসছেন। যখনই তাকে বল দেওয়া হচ্ছে, তুমি যদি লাস্ট T20 ম্যাচ দেখো, যখনই একদম একটা পার্টনারশিপ জমে গিয়েছিল, তখন কিন্তু বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিচ্ছেন অধিনায়ক। অর্থাৎ ভরসাটা কোন জায়গায় রয়েছে বরুণ চক্রবর্তী, সেটা ইম্পর্টেন্ট। উইকেট টেকিং বোলার যখনই একজন হয়ে যায়, অটোমেটিক চয়েস কিন্তু স্কোয়াডে চলে আসে। ফার্স্ট 11ও তিনি আসতে পারেন, সেখানে কিন্তু কম্পিটিশন ফেলে দিতে পারেন ওয়াশিংটন সুন্দরকে। কারণ জাদেজা আলটিমেট, জাদেজা খেলবেন, জাদেজাকে প্রমাণ করার কিছু নেই, জাদেজা এক ভারতীয় দলের রত্ন। আরেকটা জিনিস যদি বলো, বরুণ চক্রবর্তী কিন্তু আগেও টিমে সুযোগ পেয়েছিলেন, ব্যর্থ হয়েছিলেন। গৌতম গম্ভীর আসার পর তাকে বাংলাদেশ সিরিজে ব্যাক করানো হয়,
তারপর কিন্তু তিনি গুরুদক্ষিণা হিসেবে তার পারফরমেন্স উজাড় করে দিয়েছেন। আবারও বলছি, ইংল্যান্ড সিরিজে তিনি সুযোগ পেয়েছেন, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা তার জন্য অপেক্ষা করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা অপেক্ষা করছে। অবশ্যই পজিটিভ খবর ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য যে আরও একজন স্পিনার এখানে ইনক্লুড হয়েছেন এবং পারফরমেন্সের বেসিসে তাকে কিন্তু ওডিআই স্কোয়াডে ইনক্লুড করা হয়েছে। এবার একটু ভারতীয় স্কোয়াড নিয়ে আলোচনা করি, যারা যারা রয়েছেন এই স্কোয়াডে। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডটাই বলে দিচ্ছি, কারণ আমাদের লক্ষ্যটা তো পাখির চোখ ওই চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার মনে হয় তুমি স্কোয়াডটা তো বলছো, দর্শকদের জন্য আমার মনে হয় যে তুমি একদম ওপেনিংটা দেখো, মিডল অর্ডার দেখো, লোয়ার মিডল, সেইভাবে যদি এক্সপেক্ট করা হয় আমার মনে হয় দর্শকদের জন্য আরো সুবিধা হবে। আমি একদম টপ অর্ডার থেকে শুরু টপ অর্ডার থেকে শুরু করো। রোহিত শর্মা, শুভমান গিল। এখানে আরেকটা জিনিস বলার রয়েছে, শুভমান গিল কিন্তু তোমার ইন্ডিয়া স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন, মানে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক যেটা ভাবছে রোহিত শর্মার পর তাহলে কিন্তু শুভমান গিলের হাতে ব্যাটন উঠতে পারে। এটা কিন্তু দর্শকদের জন্য বলে রাখি যে আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু কমেন্ট করতে আপনারা ভুলবেন না যে রোহিত শর্মার পর ভারতীয় দলের ওডিআই জার্সিতে অধিনায়ক কি শুভমান গিল হতে চলেছেন? আপনারাও কি তাই মনে করেন? সেই প্রশ্নের আপনারা যদি উত্তর দেন তাহলে আমরা ভীষণ খুশি হব। জয়। আর ওপেনিং পেয়ার যশস্বী জয়সওয়াল থাকবে না বলছো? যশস্বী জয়সওয়াল কিন্তু একটা ছোট্ট চ্যালেঞ্জ দিতেই পারে এখানে। ইন্টারেস্টিং হবে, মানে ভারতীয় স্কোয়াড কীরকম হচ্ছে এটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তবে এটা বলাই যায় যে শুভমান গিল পরবর্তী ভারত অধিনায়ক হিসেবে প্রজেক্ট হতেই পারেন এক্ষেত্রে। তবে রোহিত শর্মা এবং এই শুভমান গিল এই ওপেনিং কম্বিনেশনই সম্ভবত দেখতে চলেছি। আরও একটা কথা বলার, সেটা হচ্ছে রোহিত শর্মা ফর্মে নেই। রোহিত শর্মা নিয়ে অনেক রকম জিনিস আমরা দেখতে পেয়েছি বিজিটিতে, এবং তিনি ট্রোলডও হয়েছেন। মানে এবার তো সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা কীরকম ব্যাটার আমরা ভীষণভাবে জানি। কোথাও কি তিনি ফর্মটা খুঁজে পাবেন? তিনি কিন্তু রঞ্জি ট্রফিও খেলেছেন, যদিও সেখানে তিনি সফল হননি। অপরদিকে শুভমান গিলের কথা বলি, শুভমান গিল রঞ্জি ট্রফির প্রথম দুটো ইনিংসে সফল হননি, এবং তারপর তিনি কিন্তু 17 রান করছেন। এবং সেখানে একটা দুর্দান্ত কথা তিনি বলেছেন যে যখন অতিরিক্ত চাপ বা প্রত্যাশা নিয়ে তিনি ব্যাট করতে নামছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে, তখন তিনি 28, 29, 25 করে আউট হয়ে যাচ্ছিলেন। কিন্তু রঞ্জি ট্রফিতে যেটা করলেন, মানে যেখানে যে ইনিংসটায় তার 17 রান এসছে, সেই 17 রানের পর তিনি বলছিলেন যে আমি কোনো এক্সপেকটেশন নিয়েই নামিনি, জাস্ট প্রতিটি বলের মেরিটে খেলে গিয়েছি। এই পন্থাটাই আমি পরবর্তী ম্যাচগুলিতেও নিতে চাই, অর্থাৎ যে ওডিআই সিরিজ রয়েছে বা চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তাই এই পন্থায় কি সেই রানের খরা সেটা কি সেই রানের খরা থেকে কি মুক্তি পাবে একেবারে শুভমান গিল? মানে আন্তর্জাতিক ক্রিকেট আঙিনাতেও কি তিনি রানে ফিরবেন? রঞ্জি ট্রফিতে যে মেথডে যে প্রসেসে তিনি রান পেয়েছেন, সেই একই প্রসেস কি আন্তর্জাতিক ট্রফি মানে আন্তর্জাতিক আঙিনাতেও সাফল্য এনে দেবে শুভমান গিলকে? তোমার কি মনে হয়? তো গিল অসম্ভব ভালো ব্যাটার, এটা নিয়ে কোনো ডাউট নেই। সবারই একটা খারাপ সময় যেতেই পারে। আমার মনে হয় রঞ্জি ট্রফিতে যখন একটা কথায় বলে না যে যতক্ষণ না তুমি নিজের সালমান খানের একটা ডায়লগ মনে করো, মুঝে কিক নেই আতে, ঠিক আছে? তো সেখানে যদি শুভমান গিল মনে করে যে তার কিকটা এটাই, যে আমি একদম পুরো কোনো রকম চাপ না নিয়ে খেলবো, এটা যদি তার কিক হয়ে থাকে, তাহলে সেটা যদি তার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি অ্যাপ্লাই করেন, আমার মনে হয় অসফল হওয়ার কিছু নেই। এবং আরেকটা কথা তুমি যেটা বললে যে রোহিত শর্মা কীরকম আমরা জানি, তুমি যদি ফলো করে থাকো তাহলে দেখবে যে ব্যর্থ হয়েছেন ঠিক কথা। 28 রানের ইনিংসটা তুমি যদি দেখো, যথেষ্ট কনফিডেন্ট লেগেছে। তিনি পুল শট করেছেন, মানে যে শটগুলো তিনি খেলেছেন প্রত্যেকটা ভীষণ কনফিডেন্ট লেগেছে। আর নামটা ভুলে গেলে হবে না, রোহিত শর্মা যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারেন এবং বিপক্ষের কাছে ত্রাস হতে পারে, এবারে আনডাউটেডলি অবশ্যই। এরপর যাকে নিয়ে একটু আলোচনা করবো, মানে তাকে নিয়ে আলোচনা না করলে তো হবে না, তাকে নিয়ে আলোচনা করতেই হবে। তিনি বিরাট কোহলি। মানে রঞ্জি ট্রফিতেও রান পাননি এবং যেভাবে আউট হয়েছেন সেটা দেখে বিরাট অনুরাগীরা কিন্তু ভীষণ হতাশ। তবে তাও তারা আশাবাদী যে যখন নাকি আন্তর্জাতিক মঞ্চে ব্যাট হাতে বিরাট কোহলিকে দেখা যাবে, তিনি কিন্তু রানে ফিরবেন। দেখা যাক সেই মানে পুরনো রোগ থেকে তিনি মুক্তি পান কিনা। আমরা আশাবাদী যে লাল বলের ক্রিকেটে যেটা আমরা দেখে এসেছি বিজিটি সিরিজে, সেই 8টি ইনিংসে যে কাট কপি পেস্ট আউট, সেখান থেকে তিনি মুক্তি পাবেন এবং এখানে তার মোক্ষ লাভ হবে। বিরাট কোহলি মানে বিরাট মোক্ষ লাভের দিকে কি এগোবে এক্ষেত্রে ভারত ইংল্যান্ড সিরিজে? আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, কি বলতো, সেটা হচ্ছে যে ইংল্যান্ড সিরিজে আমরা একটা দেখেছিলাম যে 1 ওভারে 3টে উইকেট পড়ে গিয়েছিল, তারপর টিম ফর্মে ফিরেছে। এবার
আমি কেন জানি না মনে হচ্ছে যে এই যে 3টে ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে, রোহিত শর্মা আউট হয়ে গেলেন, শুভমন গিল আউট হয়ে গেলেন, বিরাট কোহলি খেলছেন 1 রান 3 রান 5 রান 10 রান করে খেলছেন, তারপরে আবার যিনি নামলেন তিনিও আউট হয়ে গেলেন। এটা হয়তো সেকেন্ড ব্যাট, মানে এটা চিত্রনাট্য স্বপ্নের মতো আর কি, চেস মাস্টার হিসাবে আবার প্রত্যাবর্তন হলো। আচ্ছা, ঠিক আছে, এইভাবে তিনি ফর্মে ফিরবেন। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের মানে আমার স্পেশালি এরকম একটা দেখতে ইচ্ছা করছে যে বিরাট কোহলি একদম নিজের ফর্মে ফিরছেন এবং চেস মাস্টার হিসাবে ফিরছে। ঠিক আছে, আমি আবারও বলছি, কোনো সন্দেহ নেই যে বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হয়েছেন। তার একটা 17 রান এসছে, নিঃসন্দেহে দারুণ 17 রান, কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা, এটা হচ্ছে নাম এক একটা। ঠিক আছে, এবং সাদা বলে ক্রিকেটে তারা কিং, একজন হিটম্যান, একজন কিং কোহলি। আমার মনে হয় না ফর্মে ফেরার জন্য তাদের কাছে কোনো এক্সকিউজেস লাগে। রঞ্জি ট্রফিতে রান পাচ্ছে না, রঞ্জি ট্রফি খেলা ম্যান্ডেটারি, সব মেনে নিলাম। এমনও হয়েছে রঞ্জি ট্রফিতে খেলে 100 করেছেন, 200 করেছেন, কিন্তু ইন্টারন্যাশনালে 0 হয়েছে। আবার রঞ্জিতে 0 করেও ইন্টারন্যাশনাল 100 আমার মনে হয় না খুব একটা মানে আশা না করাটা আমার মনে হয় সেটা ঠিক হবে না। না, এটা একদমই আমিও সহমত যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিন্তু টোটালি ডিফারেন্ট বল গেম। একদমই। নীতিশ কুমার রেড্ডি নিয়ে আমরা এত আলোচনা করেছি বিজিটি সিরিজে। নীতিশ কুমার রেড্ডি কিন্তু আহামরি ব্যাটিং করেননি, মানে তার রঞ্জি ট্রফিতে যদি ট্র্যাক রেকর্ড দেখেন আপনারা, সেখানে খুব আহামরি যে সেটা কিন্তু নয়। হনুমা বিহারীও বলছিলেন কমেন্ট্রি করতে করতে বিজিটি সিরিজের সময় যে যেভাবে ব্যাটিং করছেন নীতিশ কুমার রেড্ডি, সেটা কিন্তু মানে অবাক করে দিচ্ছে প্রত্যেকে। তাই এটাই বলার যে রঞ্জি ট্রফিতে ব্যর্থ হলে যে আন্তর্জাতিক মঞ্চে সফল হবেন না, সেটার কিন্তু কোথাও লেখা নেই। তাই আমরা আশা করতেই পারি, আশা তো মানে আমরা বর্ডার গাভাস্কার সিরিজ থেকেই করছি যে বিরাট কোহলি অবশ্যই রানে ফিরবেন, এবং আশা করব বিরাটভাবে তিনি নাগপুরি হয়তো ফিরবেন। আর আশাবাদী হতে ক্ষতি নেই। মনে হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরলাম বিরতির পর। আলোচনা জমে উঠেছে অবশ্যই অর্পণ ঘোষের সঙ্গে, এবং টিম নিয়ে আলোচনা করছি। ভারত ইংল্যান্ড সিরিজ 6 ফেব্রুয়ারি থেকে শুরু। 6 ফেব্রুয়ারি থেকে তো শুরু, তবে যে টিম রয়েছে সেটা নিয়েও একটু আলোচনা করা উচিত। আমার মনে হয় টপ অর্ডার নিয়ে যাদের যাদের কথা বললাম ইতিমধ্যেই, আমরা রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি নিয়ে আলোচনা করছি। এবারে একটু আসি শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া নিয়ে কি বলবো, মানে যেদিন খেলবেন মাতিয়ে দিয়ে যাবেন। আমরা এখানেও দেখেছি, টি-20 সিরিজেও দেখেছি যে হার্দিক পান্ডিয়া কি দুর্ধর্ষ ইনিংস খেলেছেন। 4th টি-20-তে, 3rd টি-20-তেও একটা ভালো ক্যালকুলেটিভ নক খেলার চেষ্টা করেছেন। তবে 4th টি-20-র যে ইনিংসটা, যেভাবে তিনি আনকনভেনশনাল আপার কাট খেলেছেন, নো লুক শট খেলেছেন, ওটা বোধহয় হার্দিক পান্ডিয়ার দ্বারাই সম্ভব। শর্ট আর্ম জ্যাব খেলেছেন, টেনিস বল শট খেলেছেন, মাঠের চারধারে এমন মার মেরেছেন যে ছত্রভঙ্গ করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাই এই দুই ব্যাটার, শ্রেয়াস আইয়ারও যথেষ্ট ভালো ব্যাটার, প্রাক্তন কেকেআর ক্যাপ্টেন, এবং অবশ্যই হার্দিক পান্ডিয়া, এই দুজনকে নিয়ে তোমার প্রত্যাশা? দেখো, প্রত্যাশা বলতে পুরো ভারতীয় টিম নিয়েই আমার প্রত্যাশা খুব আসে, কারণ আমি একদম ভারতীয় সমর্থক। ভারত যে অবস্থায় থাকুক জিতবে এই আশা আমি রাখি। এবার তুমি যে দুজনের নাম বলে, শ্রেয়াস আইয়ার এবং হার্দিক পান্ডিয়া, প্রথমে শ্রেয়াস আইয়ারটা বলি। শ্রেয়াস আইয়ার হচ্ছে এমন একজন ক্রিকেটার যিনি ছন্দে থাকলে শেষ করে দেবেন। এবং কনফিডেন্স কখন আসে জানো? 2000 তুমি যদি দেখো আগের সিজনে আইপিএল ক্যাপ্টেন তিনি, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তিনি, তারপর তার পারফরমেন্স তুমি দেখেছো। আজকে স্ক্রল করতে করতে ফেসবুকে দেখলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, অনেক দিনের ভিডিও, আবার দেখছি সেটা ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, শ্রেয়াস আইয়ার একটা বাউন্ডারি লাইনের একটু আগে থেকে একটা থ্রো করছেন, উইকেট ভেঙে রান আউটটা হয়েছে। তো এটা হচ্ছে মানুষের কনফিডেন্স যে আমি বাউন্ডারি লাইন থেকে ছুঁড়বো, আউট করব। তো সেটা হচ্ছে আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তিনি, মানে আইপিএল জয়ী ক্যাপ্টেন, অধিনায়ক, এবং তিনি যে রেকর্ড দাম পেয়ে নতুন একটা দলে গেছেন, এটা কোথাও গিয়ে না মানুষের মাইন্ড গেমটা ভীষণ ইম্পর্টেন্ট। মাইন্ড গেম, তুমি যদি একদম তোমার মাইন্ড খুব শার্প থাকে আর যদি খুব কনফিডেন্ট থাকে না, তুমি যে কোনো জায়গাতে গিয়ে হিট করতে পারবে। তো আমার মনে হয় শ্রেয়াস আইয়ার এখন যে স্টেজে বিলং করছেন, তিনি প্রচণ্ড কনফিডেন্ট। আমার মনে হয় সেই এই যে মাইন্ড গেমটা তার পারফরমেন্সে দেখা যাবে বলেই আমার মনে হয়, মানে এটা নিয়ে কোনো ডাউট না থাকাটাই দরকার। অবশ্যই। আর শ্রেয়াস আইয়ারের জীবনের প্যাডি অপশন মনে হয় তিনি নিজেই, একদম মানে শ্রেয়াস আইয়ার এর আগেও বহুবার চোটগ্রস্ত হয়েছিলেন, আমরা দেখেছি এর আগেও আইপিএলে চোটগ্রস্ত হয়েছিলেন, এবং তারপর দারুণভাবে কামব্যাক করেছেন। অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জিতিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে। তাই আশা রাখবো অবশ্যই তিনিও ভালো পারফরমেন্স দেবেন। এবং খুব দ্রুত আমরা আরেকটু আলোচনা করে নিচ্ছি এই
স্কোয়াড নিয়ে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, একের পর এক নাম তো রয়েছে। KL রাহুল নিয়ে একটু কথা বলবো। KL রাহুল তিনিও কিন্তু মানে কখনো ভালো খেলছেন, কখনো খারাপ খেলছেন, কোথাও যেন ফর্মের একটা সমস্যা রয়েছে। এবং এই ওডিআই সিরিজ যেটা শুরু হতে চলেছে, সেই ওডিআই সিরিজ থেকে তিনি কিন্তু ছুটি চেয়েছিলেন একটা সময়, মানে মৌখিকভাবে বিসিসিআইয়ের কাছে তিনি ছুটি চেয়েছিলেন। এরপর বিসিসিআই বর্ডার গাভাস্কার সিরিজের পর তাকে বলে দেন, মানে তাকে বলে দেওয়া হয় বিসিসিআই অধিকর্তাদের তরফ থেকে যে না, এখানে এই সিরিজ তোমাকে খেলতে হবে। স্পষ্ট যে যাতে কিছু ম্যাচ প্র্যাকটিস পায় এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স দেয় KL রাহুল কেউ কিন্তু ব্যাকিং করে বিসিসিআই সবসময়। KL রাহুল এমন একজন প্লেয়ার, তাকে অলওয়েজ ব্যাকিং করা হয়। এবং আমি বলবো যে ব্যাক করার জন্য বিজিডি, তুমি যদি দেখো বিজিডিতে কিন্তু রাহুল যথেষ্ট সফল বলা যেতে পারে। এবং তিনি যেভাবে ব্যাট করেছেন, যেভাবে শট সিলেকশন তার ছিল, এক কথায় সত্যি তিনি ফর্মে রয়েছেন। এবং আমার মনে হয় যে ওয়ান ডে তো সাদা বলের ক্রিকেটেও তিনি যথেষ্ট ফর্মে থাকবেন। আর একজন আমাদের আলোচনা করতে করতে বাদ চলে গেল হার্দিক পান্ডিয়া, আনপ্রেডিক্টেবল। হার্দিক পান্ডিয়ার দুটো জিনিস আছে, একটা হচ্ছে তিনি যখন খেলেন তুমি বললে কাউকে খেলতে দেন না, আর একটা হচ্ছে যখন তিনি ফর্মে থাকেন না, চোট, বেশিরভাগ চোট পাওয়ার প্রবণতা তার মধ্যে রয়েছে। এটা কিন্তু হার্দিক পান্ডিয়াটা অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। তবে হার্দিক পান্ডিয়া যেদিন খেলবে অবশ্যই কি প্লেয়ার, বল ব্যাট দুর্দান্ত বল করেন। আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে আর একটু নিজেকে নিয়ে ঘষা মাজা করা দরকার রয়েছে। দেখা যাক হার্দিক পান্ডিয়া কি পারফরমেন্স দেন ওডিআই সিরিজে। আর একই সঙ্গে এটাও বলছি যে ওডিআই সিরিজ নিয়ে তো আলোচনা করছি, তবে আরও একজন খুব ক্রুশিয়াল প্লেয়ার মোহাম্মদ শামি দুর্ধর্ষ পারফরমেন্স দেন আমরা জানি, এবং T20 সিরিজে তিনি কামব্যাকও করেছেন। মরি মর্টেল বলেছেন যে মোহাম্মদ শামি যেভাবে বোলিং করছেন নেটে, তাতে আমরা প্রত্যেকে আশাবাদী যে তিনি তার সেই পুরনো ভিনটেজ ফর্মে খুব দ্রুত ফিরবেন, যে জন্য তিনি সুবিদিত। মানে 2023 বিশ্বকাপে আমরা যে স্বামীকে দেখেছি, সেই স্বামীকে আমরা আবারও দেখব, যদিও শেষ T20-তে তিনি ভালো পারফরমেন্স দিয়েছেন। তাই স্বামী তো আশাবাদী হতেই হচ্ছে। আশাবাদী মানে স্বামীর পারফরমেন্স তুমি যদি লাস্ট T20 ম্যাচে দেখো, যে ম্যাচে প্রথম তিনি সুযোগ পান, সেই ম্যাচটা যদি আমি বাদ দিই, একদম চোটের পর প্রথম ম্যাচ, একটু টাইম লাগে। হ্যাঁ, তো তুমি যদি লাস্ট T20 ম্যাচ দেখো, স্বামীর বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু মিনিং, মানে অনেক কিছু বলে দিয়েছে। যখন তাকে ফার্স্ট যখন তিনি বল করতে আসেন, 6-4 তাকে মারা হচ্ছে, স্বামীর ফেসিয়াল মানে মুখ দেখে মনে হচ্ছে স্বামী কনফিডেন্ট, হাসছেন, কোনো ব্যাপার নয়, ঠিক আছে দেখে নেবো, কামব্যাক করেছে এবং তার 3 ওভার তিনি বল করেছেন, সেকেন্ড এবং থার্ড ওভার তিনি যে ডেলিভারিটা করেছেন এক্সিলেন্ট, এবং লাস্ট ওভার তিনি যে বলটা করেছেন, মানে তার লাস্ট ওভার যিনি বলটা করেছেন, একবারও সম্ভবত 2টো উইকেট তিনি পেয়েছেন। মানে মনে হয়েছে ভিনটেজ স্বামী ফিরতে খুব একটা বেশি দেরি নেই, লাইনে চলে এসেছে, খুব বেশি দেরি নেই ভিনটেজ স্বামীর ফেরা অপেক্ষায়। আর ফিরতে তো হবেই, কারণ জসপ্রীত বুমরা নিয়ে কনফিউশন রয়েছে, তিনি সম্ভবত হয়তো খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি, কারণ তার সমস্ত মেডিকেল রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা চলছে নিউজিল্যান্ডের এক ডাক্তারের কাছে, তার রিপোর্ট দিয়েছে। তাই এখন এটা ভীষণ কনফিউজিং যে তিনি আদৌ খেলতে পারবেন কিনা। তবে আমরা বুমরাকে নিয়েও আশাবাদী, যদি বুমরা না খেলেন তাহলে স্বামীকে কিন্তু একদম স্পিয়ার হেড রোল প্লে করতে হবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি খুব শীঘ্রই। এলাম বিরতির পর আমরা অবশ্যই ওডিআই সিরিজ নিয়ে আলোচনা করছি। T20 সিরিজ তো দেখলাম ভারত জিতলো, তবে ওডিআই সিরিজে কি সেই একতরফা লড়াই হবে, নাকি এখানে ইংল্যান্ড নিজেদের ছাপ ফেলার চেষ্টা করবে? ইংল্যান্ডও কিন্তু এই ম্যাচগুলোকে ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে, কারণ না সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 3 ম্যাচের ওডিআই সিরিজ ভারতের জন্য এবং একই সঙ্গে ইংল্যান্ডের জন্য। বলে রাখি যে আমরা টিম নিয়ে তো আলোচনা করছি, তবে দুজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত, একজন রবীন্দ্র জাদেজা এবং অপরজন অর্শদীপ সিং। রবীন্দ্র জাদেজাকে নিয়ে কি বলবো, দুর্ধর্ষ বোলার, ইউটিলিটি ক্রিকেটার, আমার কাছে তো 3D ক্রিকেটার মনে হয় কখনো কখনো, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগেই কিন্তু তিনি ইম্প্যাক্ট ফেলার জন্য সিদ্ধহস্ত। তাই অর্পণদাকে জিজ্ঞেস করবো যে জাদেজা এবং একই সঙ্গে অর্শদীপ, এই দুজনকে নিয়ে তোমার অবজারভেশন। শুধু একটাই দুঃখ রয়ে গেল, তুমি জাদেজাকে 3D প্লেয়ার বললেন কিন্তু MSK প্রসাদ বললো না। MSK প্রসাদ 3D প্লেয়ার অন্য একজনকে বলেছেন, যাই হোক ঠিক আছে। তো এটা একটা দারুণ ব্যাপার, ডেফিনেটলি জাদেজা মানে যে কোনো যে দলেই থাকুক না কেন, যে ফ্র্যাঞ্চাইজি হোক, যে টিমই হোক, যে ন্যাশনাল টিমই হোক, জাদেজা সম্পদ, এটা নিয়ে কোনো মানে ডাউট নেই। যে কোনো মুহূর্তে তোমার ম্যাচের রং পাল্টে দিতে পারে। তো জাদেজা অবশ্যই ক্লিপ প্লেয়ার, এবং জাদেজা টিমে থাকা মানে বাড়তি একটা চিন্তা সরে যাওয়া, যে ভাই আমার ডেথ ওভারে কে কি করবে, আর যদি টপ অর্ডার ফেল করে, মিডল অর্ডার যদি রান করতে না পারে,
তাহলে জাদেজা আছে সামলে নেবে। এরকম ঘটনা বহু ইনিংস জাদেজার রয়েছে। তো জাদেজা ইজ আ কি প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউটই নেই। সেকেন্ড তুমি নাম যেটা বলে আর্শদীপ সিং, আইসিসির পুরস্কার তিনি পেয়েছেন ইমার্জিং নতুন ইয়াং প্লেয়ার হিসাবে। আর্শদীপ সিং কিন্তু অসাধারণ ফর্মে রয়েছেন। আর্শদীপ সিং চাপে বল করছেন, কিন্তু আবারও বলছি আর্শদীপ সিং টি20-র জন্য কিন্তু ক্লাস প্লেয়ার। এখনো কিন্তু ওডিআইতে 10 ওভার বল করার জন্য সেই প্রেশার আর্শদীপ সিংকে পুরোপুরিভাবে নিতে হয়নি। বুমরা যদি না খেলেন তাহলে কিন্তু স্বামীর যোগ্য বা হিসাবে কিন্তু তাকে খেলতে হবে। ভুলে যেও না জয়, স্বামী কিন্তু স্টার বোলার। স্বামী এতদিন প্রায় 1.5 বছর মাঠের বাইরে ছিল বলে তাকে ব্যাক করার জন্য আর্শদীপকে রাখা হয়েছিল। স্বামী যখন টিমে আছে আর্শদীপকে কিন্তু সেই যোগ্যতাটা তাকে প্রমাণ করতে হবে। আর্শদীপ সিং পরীক্ষিত, কিন্তু পুরোপুরি পরীক্ষিত নয়, তাকে কিন্তু এখনো স্টার মার্ক পেয়েই পাস করতে হবে। 10 ওভারে তুমি 60 রান দিলে কিন্তু স্টার মার্ক হলো না। 10 ওভারে 40 থেকে 45 বা 50 ম্যাক্স তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তুমি পরের ম্যাচগুলোতে নিজেকে রেডি করতে পারো। অবশ্যই লড়াই হবে ভারত ইংল্যান্ড সিরিজে। ভারত ইংল্যান্ড সিরিজের আগে টিম নিয়ে আলোচনা করলাম অবশ্যই। এবার ফিরছি সিএবির খবরে। সিএবিতে যা খবর সেটা একটু বলে রাখা ভালো যে আজকে 97তম প্রতিষ্ঠা দিবস পালন সিএবিতে। আর সকালে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির ছিলেন আজ এই ফ্র্যাঙ্ক কোরেল ডেতে, 45তম ফ্র্যাঙ্ক কোরেল ডে এবং একই সঙ্গে 97তম প্রতিষ্ঠা দিবস পালন সিএবিতে। আর সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়ে যে রক্তদান শিবির হয় সেখানে কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলেন না, এবং ভীষণ খোশ মেজাজে দেখা গিয়েছে আজ মহারাজকে। আর ফ্র্যাঙ্ক কোরেল ডের একটা বৈশিষ্ট্য অবশ্যই রয়েছে, কি গল্প রয়েছে সেটা অবশ্যই বলবো ফ্র্যাঙ্ক কোরেলকে নিয়ে। এবং আজকে যার নামে মানে মানপত্র দেওয়া হচ্ছে, যার সই করা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন চাঁদু বর্দে। এক সময় ভারতীয় দলের ম্যানেজার ছিলেন, ভারতীয় ক্রিকেটার হিসেবেও যথেষ্ট সুবিদিত। আর জানিয়ে রেখেছে যা গল্প ছিল ওই ফ্র্যাঙ্ক কোরেলকে নিয়ে সেটা বলে রাখা ভালো যে 1962, আমি যদি খুব ভুল না হই, 1962 সালের মার্চ মাস, এবং সেখানে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলছে, যেখানে একদিকে নারী কন্ট্রাক্টর এবং অপরদিকে চার্লি গ্রিফিথের বল এসে মাথায় লাগে নারী কন্ট্রাক্টরের, এবং সেই সময় এতটাই রক্ত ঝরে যে ভারতীয় ম্যানেজার গুলাম আহমেদকে সেই সময় এক ক্যারিবিয়ান ডাক্তার বলেন যে রক্ত লাগবে। তারপর ভিআইপি বক্স থেকে খেলা দেখছিলেন ফ্র্যাঙ্ক কোরেল কিন্তু সবার প্রথমে গিয়ে রক্ত দেন, এবং মানে কতটা স্পিরিটেড ক্রিকেটার ছিলেন, এবং তার স্পিরিট ভীষণভাবে এই উদাহরণটা দিলাম এর মাধ্যমে কিন্তু বোঝা যায়। আর তারপর থেকে আমরা অনেক রকম এরকম নজির দেখেছি। আর সিবিতে এত বছর ধরে 45 বছর ধরে ফ্র্যাঙ্ক কোরেল ডে পালিত হয় সিবির এই প্রতিষ্ঠা দিবসে, এবং আজকেও কিন্তু একদম জমকালোভাবে পালিত হয় এই ফ্র্যাঙ্ক কোরেল ডে, এবং 97তম একই সঙ্গে সিএবির প্রতিষ্ঠা দিবস। সৌরভ গঙ্গোপাধ্যায়, যেটা একটু আগে বললাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন এবং যথেষ্ট খোশ মেজাজে ছিলেন। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় পতাকা উত্তোলন করেন, এবং রক্তদান শিবিরের, প্রতিবারের মতো রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর প্রত্যেকের সঙ্গে মানে যারা যারা রক্ত দিয়েছেন তাদের সঙ্গে গিয়ে কিন্তু বাক্যালাপ সারেন না মহারাজ। সিএবি নিয়ে তো কথা বললামই, এবার আসছি ফুটবলের খবরে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে মোহনবাগান কিন্তু দুর্ধর্ষ জায়গায় রয়েছে। আইএসএল এর পয়েন্টস টেবিল যদি দেখি, আগামীকাল মোহনবাগান বনাম পাঞ্জাব ম্যাচ রয়েছে, এবং অনেকেই মনে করছেন যে মোহনবাগান এই ম্যাচ জিততে চলেছে। এবং যদি আমি পয়েন্টস টেবিলটা একটু দেখি, না পয়েন্টস টেবিল দেখার আগে জয় তোমাকে একটা প্রশ্ন করতে চাই আমি। এই যে মোহনবাগান টপে রয়েছে, মোহনবাগান এগিয়ে রয়েছে আইএসএল এ, এগুলো বলতে তোমার ভালো লাগছে তো? একদম, আমি যখন যে চেয়ারে বসি সেখানে একদম নিরপেক্ষ থাকি। অবশ্যই আমি কোন দলের সাপোর্টার আমি এখানে বলতে চাই, আপনারা বুঝে নিন জয় কোন দলের সাপোর্টার, যে কারণে এই প্রশ্নটা করলাম। ঠিক আছে, বাকিটা এবার প্রতিটি সাংবাদিক কোনো না কোনো দলের সাপোর্টার থাকে, তবে যখন সাংবাদিকতার কলম বা বুম হাতে নেয় সেই সাংবাদিক, তখন নিরপেক্ষতা নিয়ে তুমি করো, কিন্তু তোমার মনটা ঠিকঠাক আছে তো? একদম মন ঠিক আছে। না না অবশ্যই মোহনবাগান ভালো খেললে তো অবশ্যই সেটাকে কুর্নিশ করতেই হবে। তবে মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে গত ম্যাচ জিতেছে মোহামেডানের বিরুদ্ধে 4-0 ব্যবধানে, 43 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে মোহনবাগান আরও একবার আইএসএল লিগ শিল্ড জেতার দোরগোড়ায়। অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট
পাঞ্জাব ম্যাচে রড্রিগেজ সম্ভবত খেলতে চলেছেন, আর যথেষ্ট রকমভাবে ভালো দল রয়েছে মোহনবাগানের, এবং জয়ের মধ্যে যেহেতু রয়েছে তাই এই জয়ের ধারাটাই অব্যাহত রাখতে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট। কি হয় অবশ্যই আগামীকালের ম্যাচের দিকে নজর থাকবে। আমাদের শেষ করতে হচ্ছে এখানে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই OneXBet, পাওয়ার্ড বাই UEM in association with Assure Home Appliances। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।